ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস 5 নম্বর ক্লাস। এর আগে আমরা 6 নম্বর ক্লাস আজকে হবে। 5টা ভিডিও তোমাদের রয়েছে, তোমরা দেখে নেবে। সেখানে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আসছে সেখানে কিন্তু এই হিস্ট্রি থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি থাকবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন। তার আগে দেখে নেবো যে আমাদের লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ কিন্তু সম্প্রতি লঞ্চ হয়েছে। যারা এখনো পর্যন্ত টিডব্লিউএস একাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেনি তারা অবশ্যই ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারবে। প্রতিদিন লাইভ রেকর্ডের সুবিধা রয়েছে। সপ্তাহে 6 দিন বিষয়ভিত্তিক ক্লাস হবে। অভিজ্ঞ শিক্ষক, প্রতিটা ক্লাসের পিডিএফ নোটস কিন্তু এখানে পাওয়া যাবে। প্রাইসগুলো দেখে নেবে, 60% করে অফ রয়েছে, পরবর্তীকালে আরো বাড়ানো হবে। 1 নম্বর দেখো, পরবর্তী বৈদিক যুগে সংগৃহীতি ও ভাগদূত নামে কর্মচারী নিযুক্ত করা হতো কিসের জন্য? কিসের জন্য নিযুক্ত করা হতো? সবাই উত্তর করবে, সবাই উত্তর করবে। পরবর্তী বৈদিক যুগে সংগৃহীতি ও ভাগদূত নামে কর্মচারী নিযুক্ত করা হতো কিসের জন্য নিযুক্ত করা হতো? আইন শৃঙ্খলা রক্ষা, নাকি অপরাধীদের ধরে আনা, নাকি প্রাদেশিক আইনসভা নিয়ন্ত্রণ, নাকি রাজস্ব আদায়ের জন্য? কোনটি হতো? উত্তর করো সবাই। পরবর্তী বৈদিক যুগে সংগৃহীত ও ভাগদূত নামে কর্মচারী নিযুক্ত করা হতো কিসের জন্য? উত্তর কি হবে? রাজস্ব আদায়ের জন্য। রাজস্ব আদায়ের জন্য সংগৃহীত ও ভাগদূত নামে কর্মচারী নিযুক্ত করা হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। 2 নম্বর দেখো, প্রথম নগরায়নের সূচনা হয় কবে? প্রথম নগরায়নের সূচনা, ভারতবর্ষে প্রথম নগরায়নের সূচনা অর্থাৎ নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠতেছিল বা নগরের বিকাশ ঘটেছিল কোথায়? কোথায় হয়েছিল? সবাই বলবে উত্তর। সবাই উত্তর বলবে। প্রথম নগরায়নের সূচনা হয় আনুমানিক 2350 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। এখানে কিন্তু প্রথম নগরায়নের সূচনা হয়। সবাই মনে রাখবে। হরপ্পা সভ্যতার কালসীমা 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ধরা হয়। 3000 থেকে যে হরপ্পা সভ্যতার কালসীমা কত ধরা হয়? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর প্রথম নগরায়নের সূচনা হয় 2350 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। 3 নম্বরটা দেখো, বৌদ্ধ ধর্ম কোন রাজ্যের আমলে বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়? বৌদ্ধ ধর্ম কোন রাজ্যের আমলে তা বিশ্ব ধর্ম রূপান্তরিত হয়? সবাই বলবে উত্তর। বৌদ্ধ ধর্ম কোন রাজ্যের আমলে তা বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়? সবাই বলবে। বৌদ্ধ ধর্ম কোন রাজ্যের আমলে তা বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়? উত্তর কি হবে? উত্তর হবে সম্রাট অশোকের আমলে। সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম কিন্তু বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়েছিল। ঠিক। 4 নম্বর দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করে কবে? চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করেছিল কবে করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন কবে দখল করে? সবাই উত্তর করো। বলো, সবাই উত্তর করবে।
চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে 324 খ্রিস্টপূর্বাব্দে। 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সিংহাসনে বসে, এবং যে সময় তিনি সিংহাসনে বসেছিলেন সে সময়টার সীমানা, তার রাজ্যের সীমানা ছিল কোথায়? মগধ সাম্রাজ্যতে পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী নদ পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ পাঞ্জাবের সীমানা যেটা ছিল, পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সীমানা প্রাথমিকভাবে। মনে থাকবে। 5 নম্বরটা দেখো, মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেছিল? মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেছিল? উত্তর করো সবাই, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেছিল? উত্তর করো। মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেছিল? উত্তর কি হবে? উত্তর হবে শুঙ্গ বংশ। শুঙ্গ বংশ মৌর্য সাম্রাজ্যের পর মগধের সিংহাসনে বসেছিল। এবং শেষ সম্রাট, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। শেষ সম্রাট কে ছিল? বৃহদ্রথ। তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসন দখল করে। শেষ সম্রাট বৃহদ্রথ, তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসন দখল করে। এই কারণে তার মগধের পরেই, মানে মৌর্য সাম্রাজ্যের পরেই মগধের সিংহাসনে বসেছিল শুঙ্গ বংশ। ঠিক মনে থাকবে সবার? চলো 6 নম্বর দেখো, পুরাণে কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত? খুবই ভালো প্রশ্ন এটা। পুরাণে কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত? পুরাণে কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত? গুপ্ত বংশ, মৌর্য বংশ, সাতবাহন বংশ, পাল বংশ? সবাই উত্তর করো। পুরাণে কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত? উত্তর হবে সাতবাহন বংশ। সাতবাহন বংশ পুরাণে অন্ধ্র বংশ নামে পরিচিত। এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিমুখ। কে ছিল? শিমুখ। সবার মনে পড়ছে কি? এবং রাজধানী প্রতিষ্ঠান বা পৈঠান, রাজধানী কি ছিল? রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। প্রতিষ্ঠান বা পৈঠান। শেষ রাজা ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী, উল্লেখযোগ্য রাজা, শেষ উল্লেখযোগ্য। তাহলে পুরাণে কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত? সাতবাহন বংশ, প্রতিষ্ঠাতা শিমুখ, রাজধানী প্রতিষ্ঠান বা পৈঠান। 7 নম্বর দেখো, আর্যাবর্তে প্রাধান্য স্থাপনের জন্য যে দীর্ঘস্থায়ী ত্রিশক্তি যুদ্ধ চলেছিল তার শেষ পরিণতিতে কোন বংশ জয়লাভ করে? আর্যাবর্তে প্রাধান্য স্থাপনের জন্য যে দীর্ঘস্থায়ী ত্রিশক্তি যুদ্ধ চলছিল তার শেষ পরিণতিতে কোন বংশ জয়লাভ করেছিল? প্রতিহার বংশ, পাল বংশ, রাষ্ট্রকূট বংশ, চালুক্য বংশ? উত্তর করো সবাই। আর্যাবর্তে প্রাধান্য স্থাপনের জন্য যে দীর্ঘস্থায়ী ত্রিশক্তি যুদ্ধ চলেছিল তার শেষ পরিণতিতে কোন বংশ জয়লাভ করে? শেষ পর্যন্ত প্রায় এই যে যুদ্ধটা, ত্রিশক্তি যুদ্ধ, এটা চলেছিল প্রায় 200 বছর। প্রায় 200 বছর এই যুদ্ধটা চলেছিল। এক প্রজন্মে, কোন রাজার এক প্রজন্মে কিন্তু তার যুদ্ধটা শেষ করে যেতে পারেনি।
4-5 প্রজন্ম বা 6 প্রজন্ম পর্যন্ত তাদের কিন্তু এই যুদ্ধটা চালাতে হয়েছিল, মনে রাখবে। শেষ পর্যন্ত জয়লাভ করেছিল রাষ্ট্রকূট বংশ। কোন 3 বংশ? উত্তর ভারতের কনৌজ অধিকার নিয়ে কোন 3 বংশ 200 বছর লড়াই চালিয়েছিল? প্রতিহার বংশ। দেখো কোন কোন বংশ? প্রতিহার বংশ, আর একটা পাল বংশ, আর একটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এই 3 বংশই কিন্তু 200 বছর যুদ্ধ চালিয়েছিল উত্তর ভারতের কনৌজ অধিকার করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রকূট বংশ জয়লাভ করে। 8 নম্বর দেখো, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর করবে সবাই। উত্তর কি হবে? উত্তর হবে প্রথম মহিপাল। প্রথম মহিপাল পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে পাল সাম্রাজ্যের মানে পাল বংশের প্রথম রাজার নাম কি? গোপাল। কি নাম? গোপাল। পাল বংশের প্রথম রাজা গোপাল, তারপরে ধর্মপাল, তারপরে কি এসেছিল? দেবপাল রাজা হয়েছিলেন। এর পরেই হচ্ছে দেবপালের পরে হচ্ছে প্রথম মহিপাল। একে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়, বা পাল সাম্রাজ্য দেবপালের পরে আবারও মহিমায় ফুটে ওঠে বা প্রভাব প্রতিপত্তিতে অনেক বেশি দূর এগিয়ে যায়। 9 নম্বর দেখো, রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন কোন প্রাচীন নরপতি? রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন কোন নরপতি? উত্তর বলো সবাই। রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন কোন প্রাচীন নরপতি? উত্তর কি হবে? রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন প্রথম অমোঘবর্ষ। প্রথম অমোঘবর্ষ। তিনি রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। রাষ্ট্রকূট বংশের রাজা, খুবই শান্তিপ্রিয় রাজা ছিলেন প্রথম অমোঘবর্ষ, এবং তিনি রত্নমালিকা কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন এবং রাজধানী তিনি নাসিক থেকে ম্যানখেটে স্থানান্তর করেছিলেন। প্রথম অমোঘবর্ষ খুব শান্তিপ্রিয় রাজা, রাষ্ট্রকূট বংশের রাজা, রত্নমালিকা কবিরাজ মার্গ নামে গ্রন্থ রচনা করেছিলেন এবং তিনি তার রাজধানী নাসিক থেকে ম্যানখেটে স্থাপন করেছিলেন। 10 নম্বর দেখো, তিনি দ্বিতীয় পুলকেশীকে একাধিকবার যুদ্ধে পরাস্ত করেন, আবার বাতাপি কোন্ড উপাধি নেন, আবার তিনি মহামল্ল উপাধিও ধারণ করেছিলেন, এবং মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দিরগুলো তার আমলেও তৈরি। তিনি কোন নরপতি ছিলেন? উত্তর করো। প্রশ্নতে কয়েকটা 4খানা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তিনি কোন নরপতি ছিলেন?
উত্তর কি হবে? উত্তর প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন তিনি কাঞ্চির পল্লব বংশের রাজা ছিলেন। তিনি বুলকেশীকে একাধিকবার যুদ্ধে পরাস্ত করেন, বাতাপি ধ্বংস করেছিলেন বা বাতাপি লণ্ডভণ্ড করেছিলেন, ওই জন্য তিনি বাতাপি কণ্ড উপাধি নেন। তিনি মহামল্ল উপাধি ধারণ করেছিলেন এবং মহাবলীপুরমের রথ মন্দিরগুলো কিন্তু তার আমলে তৈরি। অর্থাৎ প্রথম নরসিংহ বর্মন তিনি কাঞ্চির পল্লব বংশীয় রাজা। 11 নম্বর দেখো, বিতপাল ও ধীমান কোন যুগের শ্রেষ্ঠ ভাস্কর? এই জায়গাটায় একটু সমস্যা রয়েছে। ঠিক আছে, এর উত্তরটা আমি বলে দিচ্ছি। এটা পাল ও সেন যুগ একসাথে হবে, এই অপশনটা একটু ভুল রয়েছে। বিতপাল ধীমান পাল যুগের এবং সেন যুগের শ্রেষ্ঠ ভাস্কর ছিলেন, এটা মনে রাখবে। দেখো আমাদের ফাউন্ডেশন ব্যাচগুলো রয়েছে, জিডি ফাউন্ডেশন, ডব্লিউবিপি, কেপি, উদ্যম ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, যে কোনো ব্যাচে তোমরা যুক্ত হতে পারো এবং ক্লাস করতে পারো। আমাদের অভিজ্ঞ শিক্ষক এবং ডাউট ক্লিয়ার ক্লাস করানো হয়। বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? বিজয়াদিত্য, মঙ্গলেশ, দ্বিতীয় বিক্রমাদিত্য, রাজরাজ। বলো সবাই, উত্তর করো। বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দির, বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দির, বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দিরটি চালু করেছিলেন বা নির্মাণ করেছিলেন মঙ্গলেশ। তিনি চালুক্য রাজ ছিলেন, চালুক্য রাজা, চালুক্য রাজ মঙ্গলেশ বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দিরটি তৈরি করেছিলেন। 13 নম্বর দেখো, দোকানি মুদ্রা চালু করেছিলেন কে? দোকানি মুদ্রা চালু করেছিলেন কে? দোকানি মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। দোকানি মুদ্রা চালু করেছিলেন। 14 নম্বর দেখো, কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন কে? উত্তর করবে সবাই। উত্তর কি হবে? ইলতুৎমিশ নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন। কুতুব মিনারের শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? উত্তর বলো সবাই। উত্তর হবে গোবিন্দ সিং শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন। তার বাহিনীর নাম ছিল খালসা, মনে পড়ে। 16 নম্বর দেখো, ইয়ান্দাবুরের সন্ধি কবে হয়? ইয়ান্দাবুর সন্ধি কবে হয়েছিল? 16 নম্বরটা করো, ইয়ান্দাবুর সন্ধি কবে হয়? 1826 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে? কোনটি হবে উত্তর? উত্তর হবে এ, 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুরের সন্ধি করা হয়
ব্রহ্মরাজ্যের সাথে? কোন নীতিতে ব্রিটিশ সরকার কোম্পানি আশ্রিত করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্যে ভাগ করেছিল? কোন নীতিতে ব্রিটিশ সরকার কোম্পানি আশ্রিত করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্যে এই দুখানা ভাগ করেছিল? সবাই উত্তর করবে। কোন নীতিতে ব্রিটিশ সরকার কোম্পানি আশ্রিত করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্যে ভাগ করেছিল? অধীনতামূলক মিত্রতা নীতি, শতবিলোপ নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত? কি হবে উত্তর? হবে দেখো শতবিলোপ নীতি। শতবিলোপ নীতিতে ব্রিটিশ সরকার কোম্পানি আশ্রিত করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্যে ভাগ করেছিল। 98 দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? উত্তর করো সবাই। দ্বিতীয় শাহ আলম, আকবর, ঔরঙ্গজেব, দ্বিতীয় আকবর? কে হবে? উত্তর হবে দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। নবজাগরণের 19 নম্বর দেখো স্টেটমেন্ট আছে এবং তার সাথে প্রশ্ন রয়েছে। দেখো নবজাগরণের উষা লগ্ন, নবজাগরণের উষা লগ্ন, হঠাৎ আলোর ঝলক, এক প্রজন্মেই তাদের সব শেষ, তাদের পিতা এবং সন্তান সন্ততি এই উক্তিগুলি কোন সমাজ সংস্কারক এবং তার সংগঠন বা সমর্থকদের বলা হয়? বলো। উত্তর কি হবে দেখো? উত্তর হবে ডিরোজিও। ডিরোজিওর অনুগামী নববঙ্গ আন্দোলন বা তাদের সমর্থকদের বলা হতো নবজাগরণের উষালগ্ন, হঠাৎ আলোর ঝলক, এক প্রজন্মেই তাদের সব শেষ, তাদের কোনো পিতা এবং সন্তান সন্ততি নেই। ঠিক। 20 নম্বর দেখো শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন? শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন? শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন? উত্তর কি হবে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন। মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নারায়ণ রাও, মাধব রাও? উত্তর বলো সবাই। মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নারায়ণ রাও, মাধব রাও? উত্তর কি হবে? প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও মারাঠা পেশোয়াদের মধ্যে প্রথম হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করে হিন্দু আশ্রিত সমস্ত রাজ্যগুলোকে নিজের আয়ত্তে আনতে চেষ্টা করেছিল। 22 নম্বর দেখো কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল? কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল? সবাই উত্তর করবে। কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল? কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল? উত্তর করো সবাই।
উত্তর কি হবে? নীল চাষীদের সমস্যা সমাধানের জন্য করেছিল। 23 নম্বর দেখো, পূর্ণ মানবতাবাদের সঙ্গে জড়িত ছিলেন কে, বা র্যাডিকাল হিউম্যানিজমের সাথে জড়িত ছিলেন কে? উত্তর করবে সবাই। পূর্ণ মানবতাবাদের সাথে জড়িত কে ছিলেন? পূর্ণ মানবতাবাদ এর সঙ্গে জড়িত কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, মানবেন্দ্রনাথ রায়, স্বামী বিবেকানন্দ, বিপিন চন্দ্র পাল। উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় পূর্ণ মানবতাবাদ বা র্যাডিকাল হিউম্যানিজমের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই যে গান, কবিতা বা এই ধরনের স্বাধীনতা নিয়ে যে সঙ্গীত, কে লিখেছিলেন? রঙ্গলাল। উত্তর কি হবে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। 25 নম্বর দেখো, রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয় কবে? 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল, 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ, 1930 খ্রিস্টাব্দের 29 আগস্ট, 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর। কোনটি? উত্তর বলবে সবাই। রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয় 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর। তাহলে এটায় 18 এপ্রিল হয় চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন। চট্টগ্রাম চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন। আর 12 মার্চ হচ্ছে ডান্ডি অভিযান। ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান হয়েছিল। 26 নম্বর দেখো, তিনি নিউ ইন্ডিয়া এবং বন্দে মাতরম পত্রিকা মারফত জাতীয়তার মন্ত্র বিস্তার করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় আন্দোলনকে আধ্যাত্মিক আন্দোলন বলে মনে করতেন। এই তিনি কে? তিনি কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল, নাকি বালগঙ্গাধর তিলক? কোনটি হবে? উত্তর হবে বিপিন চন্দ্র পাল। 27 নম্বর দেখো, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সূচনা মারা সমালোচনা পাওয়া যায়? সবাই বলবে। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? উত্তর কি হবে? ঘরে বাইরে। ঘরে বাইরে রবীন্দ্রনাথের উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, কে বলেছিলেন? বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, কে বলেছিলেন? উত্তর কি হবে? উত্তর এ, সি আর দাস। চিত্তরঞ্জন দাস বলেছিলেন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। 29 নম্বর দেখো, এম এন রায়ের আসল নাম কি? এম এন রায়ের আসল নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এম এন রায়ের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কবে? ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম কবে হয়েছিল? সবাই উত্তর করবে।
কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় 1925 খ্রিস্টাব্দে। কবে? 1925 খ্রিস্টাব্দে। আজকে পর্যন্ত ছিল, কার কতটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কার কতটা হলো। এছাড়া আমাদের ফ্রি লাইভ ক্লাস শিডিউল রয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত, যেমন আলামিন স্যারের 6টা এবং 7টায় কারেন্ট অ্যাফেয়ার জিকে এক্সপ্রেস, রাহুল স্যারের মিক্স জিকে, ডাল্টন স্যারের 8:30টায় টেট ইভিএস রয়েছে, ইমতিয়াজ স্যারের টেট ম্যাথ, রাহুল স্যারের রয়েছে টেট সিডিপি, ফিরোজ স্যারের রয়েছে ডব্লিউবিপিএসসি ম্যাথ রয়েছে, মিজান স্যারের টেট ইংলিশ রয়েছে। ওকে, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে।